নমস্কার। এক মানুষ যার উপস্থিতি আলাদা আলো নিয়ে আসে, যে মানুষটির নাম উচ্চারণ করলেই সামনে ভেসে ওঠে শান্ত স্থির সংযত এক মুখ, তিনি সুদীপ মুখার্জি। প্রথমেই আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। আর জয়দেব ভাইকে আমার শুভকামনা। জয়দেব, তুমি তো বলছো যে পরজন্ম হয়, মানুষের পরজন্ম বলে একটা জিনিস আছে। এবারে পরজন্ম যে মনুষ্য জন্ম হবে এমন তো কোনো কথা নেই। আমরা তো জানি 84 লক্ষ যোনি, 84 লক্ষ যোনি, অর্থাৎ কিনা 84 লক্ষ রকম প্রাণের সঞ্চার হয় এই বিশ্বে। সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা পোকামাকড় হতে পারে, সেটা নানান প্রাণী হতে পারে, মানুষও হতে পারে। তো এমন তো নয় যে একজন মানুষ পরের জন্মে গিয়ে মানুষই হল, বা যে ছাগল হয়ে আজকে জন্মেছে সে কালকে গিয়ে আরেকটা ছাগল হবে। তো এইটা কিভাবে খুব দারুণ নিশ্চিত কথা, করা? মানে এমন একটা কথা, মানে আমি সত্যি কথা বলতে এরকম কোশ্চেন বলার উত্তরটা চাই, কিন্তু কোশ্চেন না পেলে বলবো কি করে। তো দারুণ কথা বলেছে। আমরা প্রতিটা মানুষের আজকে মরলে যে কালকে জন্মগ্রহণ করব তা নয়। এইখানেই দাদা, এখানে আমাদের কর্মফলটা হুম দেখা গেল। দাদা আমি তোমাকে একটা সংক্ষেপে বলি, হুম তুমি এত পড়াশুনোয় ভালো না, ইন্টেলিজেন্ট এত, তুমি দেখা গেল তুমি নার্সারি থেকে পড়াশোনা করেছো, নার্সারি 1 2 3 4 5, দেখা গেল দাদা তুমি এমন পড়াশোনায় ভালো, তুমি দেখো নার্সারি 1 2 তোমার কাছে কিচ্ছু না, তোমাকে ডাইরেক্ট 4-এ ভর্তি হুম করা হলো। হুম হুম 4 5 6 তুমি দাদা এত ইন্টেলিজেন্ট, তোমার 7 8 দরকার নেই, পুরো মাধ্যমিক হুম 10। হুম তো দেখা গেল দাদা আমরা দেখেছি যে খুব কম বয়সে সায়েন্টিস্ট হয়েছে। যেটাকে আমরা ডাবল প্রমোশন বলতাম, হ্যাঁ আমাদের সময় খুব দাদা, হতো। একটা পার্সেন্ট একটা এমএ করতে পারে না, কিন্তু একটা পার্সেন্ট 7খানা এমএ করে কি করে? হুম হুম ব্যাপারটা এরকম। তুমি এত পাপী দাদা, এত পাপী, তোমাকে 84 লক্ষ যোনি ভেদ করে আসতে হবে, কিন্তু তোমার কোনো পাপ নেই, হুম তোমার কোনো পাপ নেই দাদা, তুমি নিষ্পাপ। তুমি এই ধরতিতে বাস করেছো, আমরা জানি মর্তে বাস করলে তোমাকে পাপ, মানে পাপী হতে হবে। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ছিল হ্যাঁ, যে নিষ্পাপ হওয়া কি সম্ভব? সম্ভব, পাপী হতে হবে, কিন্তু এই সম্ভব না হয়েও তুমি সম্ভব করেছো, তুমি পাপ করনি। তুমি আধ্যাত্মিক পথে তুমি একটা পিঁপড়ে পর্যন্ত, একটা মশা পর্যন্ত তুমি মারোনি দাদা। তুমি একটা মশা মারলেও কিন্তু তুমি পাপী। তুমি দাদা মাংস খাচ্ছ না, জীব হত্যা করবে, হুম কিন্তু তুমি উদ্ভিদ হত্যা করছো। হুম তুমি তুমি গাছ, তুমি ধান করছো দাদা। তুমি যদি এই জিনিসগুলি, তুমি যদি পাপের জন্য, যে আমি ওই ধানটা করলে আমি পাপ করব, তাহলেও কিন্তু তোমার পাপ খণ্ডন হবে না। তুমি যদি নিষ্পাপ হয়ে থাকতে পারো দাদা, তাহলে তোমার 84 লক্ষ যোনি ভেদ করতে হবে না। হুম এবং সেই নিষ্পাপ হয়ে কজন পারে? যে পারে সে হয়। যে দাদা মাধ্যমিকে ফার্স্ট বয় সবাই হতে পারে না দাদা, চেষ্টা করে, পারে কি? একজন হয়। হুম ওই একজন তো হয় দাদা, হয় তো, হুম হয় না তা তো নয়। সেরকমই আমার 84 লক্ষ যোনি ভেদ করতে হবে না, যদি না আমি কোনো পাপ করি। হুম আর পাপ করলে তোমার পাপের ফল ভোগ করতে হবে দাদা। হুম আজকে তোমাকে একটা ছোট কথা বলি। আজকে আমরা যদি ব্যবসা করি, আমি একটা জাতির কথা বলবো, জাতি না, একটা ধর্মের কথা বলছি, আমার খুব ভালো লাগে দাদা। জৈন ধর্মতে একটা আছে দাদা, হ্যাঁ জৈন যেটাকে দাদা, কিছু কিছু জিনিস আছে আমার আমার মানে তাদের মানসিকতা। দাদা আমরা হিন্দু ধর্ম, আমরা সনাতনী, আমরা দ্য বেস্ট বলছি, আমরা সব ধর্ম খারাপ তা নয় দাদা, আমাদেরটা বেস্ট, একদম বেস্ট, কিন্তু কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু নিয়ম আমার মেনে মনে হয় ওইভাবে ভাগ করা যায় না ভাগ করে বেস্ট না। বাই। আমার ভালো আমার লাগতেই পারে। কাছে ধর্ম হচ্ছে হুম, আমাদের ওয়ে অফ লাইফ, হ্যাঁ, অর্থাৎ আমাদের জীবনযাত্রা কেমন হ্যাঁ, হবে, সেই চলার ধরনটা। তো এক একজন মনীষী এক এক রকম। এই যে আমরা জৈন ধর্মের কথা বলছি, বৌদ্ধ ধর্মের কথা বলছি, এগুলো তো সনাতন ধর্মেরই অঙ্গ, এখান একদম থেকেই একদম, হ্যাঁ, বিস্তার করেছে। বিস্তার করে। সেরকম ভাবে ওয়ে অফ লাইফ অরিজিনাল সনাতন ধর্ম আরেক দিকে, ওইদিকে ছিল, যেটা আমরা জুইজম বলি। ওল্ড টেস্টামেন্ট যারা ইয়ে করে, আমরা যেরকম বেদকে ভয়ঙ্কর করি। তো এটা
ধর্ম হচ্ছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমরা কিভাবে জীবনযাপন করব। আমি যদি গরমের দেশে জন্মাই, হ্যাঁ, আমাকে সেই মতো পোশাক আশাক পোশাক খাওয়া আশাক। দাওয়া করতে হবে। আমার মনে হয় না তার সঙ্গে আমরা যেটাকে ধর্ম বলছি সেটা আসলে ধর্ম নয়, জানো তো, সেটা হচ্ছে দর্শন। দর্শন। ধর্ম হচ্ছে সঠিকভাবে কর্ম করাটা হচ্ছে ধর্ম, সেটা আমি বুঝি। আমি হয়তো ভুল বুঝি। না না, দাদার কথাতে আমি একটা কথা বলি, যেমন ধরো দাদা, আমি আমার সন্তানকে বেস্ট বলি, হুম, তো অন্য সন্তানকে আমরা খারাপ বলতে পারি না, বলা উচিত নয়। উচিত নয়। হুম, আমার সন্তান যেমন আমার কাছে প্রিয়, যদি তোমার অন্য সন্তান যদি তোমার কাছে প্রিয় হয়, তাহলে দাদা তুমি একজন ভালো বাবা হতে পারবে। হুম, শুধু আমারটাই বেস্ট আমার কাছে, অন্য সন্তানটা কোনো নয়, তাহলে দাদা তুমি বেস্ট হতে পারবে। অর্থাৎ কি পারস্পরিক শ্রদ্ধার কথা বলা শ্রদ্ধা। হচ্ছে। আজকে একটা সংগঠন, দাদা আমি তোমায় বলি, এমন কোনো ব্যবসা করে না যে ব্যবসাটায় মানুষকে ঠকাতে হবে, এমন কোনো কথা বলে না যে কথার দ্বারা মানুষকে আঘাত হবে, এমন কোনো মানে জিনিস খায় না যেটা মানে মেরে খেতে হবে। গাছ থেকে ফল পারে না দাদা, গাছ থেকে যে ফলটা পড়ে সেই ফলটা খায়। হুম, হুম, দাদা নিয়ম, কঠোর নিয়ম। শোনো, কোনো মানে ধরো আমরা গরুর দুধ খাই, তো সেই গরুর দুধও খাবে না, গরুর দুধ দিয়ে কোনো জিনিস খাবে না। হুম, যদি তারা কঠোর নিয়ম পালন করতে হয় না, অনেক নিয়ম আছে। আমরা যে জিনিসটাকে হুম। চালটাকে আমরা ভেঙে ওই চাল গাছটাকে করে খাবো না। আমি এমন কিছু ব্যবসা করব যে ব্যবসাটা করে ধরো তুমি আমার কাছে মানে সোনা কিনতে আসলে, কিন্তু তোমার সোনার শখ আছে, কিন্তু তুমি টাকার জন্য কিনতে পারছো না, দামের জন্য, আমি তার জন্য তুমি আমার কাছে কিন্তু একটা আঘাত পেলে, আমি তোমাকে দিতে পারলাম না, আমার সেই মনে হয় এটা আঘাতটাও প্রচুর আলোচনা সাপেক্ষ, জানো তো, মানে সেটা তাহলে প্রচুর আমাদের আলোচনা। একদম সমাজ বিজ্ঞানের দিকে চলে যেতে হয়, যেটা বোধহয় পরিসর এইখানে নেই। একদম, আমরা আবার একদম। একটু হ্যাঁ। আমাদের যেটা মানে এটা তো দীর্ঘ আলোচনা, দীর্ঘ মানে আলোচনা। আমি তোমায় বলছি জয়দেব, মনুষ্য জীবন বা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই আলোচনা করতে শুরু করলে শেষ হবে না, সেটা আজকে অন্তত শেষ শেষ হবে হবে না। না। ইয়েস, ইয়েস। সুতরাং আমার একটা কথা জানার আছে, আমি একটা টার্ম শুনেছিলাম, আমি জানতে চাই সেটা কি। আমি সঠিক জানি কিনা জানি না। যেরকম হস্তরেখার কথা আমরা জেনেছি, আমরা তন্ত্রের কথা জানলাম, আমরা গ্রহের কথা জানলাম, এটা ইংরেজি শব্দ, সেটা হচ্ছে গ্রাফোলজি। ইয়েস, ইয়েস। এইটা কি অ্যাস্ট্রোলজির কোনো পার্ট? একদম দাদা, এটা হেভি পার্ট, মানে আচ্ছা। হেভি পার্ট। আমি তোমাকে যদি শর্টে বলি, হ্যাঁ। আমার কথার উত্তর একটাই হবে, সেটা হলো গ্রাফোলজি হলো হাতের লেখার বিজ্ঞান। মানে কেউ কেমন লিখছে তার মাধ্যমে আচ্ছা। জানা যায় তার মনের ভয়, তার মনের রাগ, তার মনের কৌশল, প্রেমের ধরন, সততা, সে কি সৎ না অসৎ, মানসিক শক্তি, আত্মবিশ্বাস, স্ট্রেস, কষ্ট, দুঃখ, ভবিষ্যতের অবস্থার সব কিছু বোঝা যায়। মানুষের স্বপ্ন ও গোপন ইচ্ছাও বোঝা যায় এই হাতের লেখা বিজ্ঞান। এমনকি চাকরিতে কাকে নেবেন গ্রাফোলজি দিয়ে বুঝে নেওয়া সম্ভব। গ্রাফোলজি এমন একটা জিনিস দাদা, আমি যদি শর্টে তোমায় বলি, তুমি সাইন করো তো, সাইন করো। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, এটা আমার জীবনে দেখা। আমার এক মামা ছিলেন, হুম, তিনি হাতের লেখা পড়ে, হুম, উনি খুব বড় কোম্পানিতে চাকরি করতেন, খুব উঁচু পোস্টে, এবং উনি সবসময় প্রেফার করতেন, উনি সবসময় বলতেন যে অ্যাপ্লিকেন্টরা যারা চাকরির অ্যাপ্লিকেন্ট করছে, তখন তো খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হতো চাকরির জন্য লোক নেওয়া হবে, তাতে পরিষ্কার বলা থাকতো যে অ্যাপ্লিকেশনটা, মানে অর্থাৎ কিনা চিঠিটা, সেটা কিন্তু হাতে লিখে দিতে হবে। ইয়েস, এবং উনি হাতের লেখা পড়ে বলে দিতে পারতেন কে কোন চাকরিতে সাইন করবে, কোন স্ট্রিমে গেলে সে সাইন করবে। ইয়েস। এটা কিন্তু একদম আমার চোখে দেখা। দেখেছো দর্শক বন্ধু, কি জিনিস এটা, হাতের লেখা। আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি, যারা আমার এইটা দেখছো আর কি। দাদা ধরো তুমি সাইন করছো, তো তোমার সাইনটা কি সোজা হচ্ছে, না একটু নিচের দিকে হচ্ছে, না একটু ব্যাকা হচ্ছে, না একটু উঁচু দিকে হচ্ছে, তুমি উপর কিন্তু দিকে যায়। যদি দাদা উপর দিকে যায়, মানে তোমার উপরে ওঠার রাস্তা, তুমি উঠছো উপরের দিকে। যদি তোমার সোজা যায়, তুমি সরল রেখায় চলছো। তুমি যদি ডাউনের দিকে, তাহলে তো তুমি ডাউনের দিকে। তোমার যে লিখছো, তুমি এসটা কি বড় লিখছো না ছোট লিখছো,
ব্যক্তিত্ব তোমার কি হবে, তোমার যে নামের যে স্পেলিংটা, যে প্রতিটা লেটার কি একই সরল রেখায় আছে, না কোনোটা ছোট কোনোটা বড়, তুমি কি লাস্টে কি দিচ্ছ, তুমি কি এন্ড করছো, না তোমার সেটা কিছু করছো না, সমস্ত বিচার হাতের লেখা সাইন দেখে অনেক বিচার করা যায়। তোমার হাতের লেখা বলে দেবে তোমার মানসিকতা, তোমার হাতের লেখা বলবে তোমার মধ্যে প্রেম আছে কিনা, তোমার হাতের লেখা বলবে তুমি সৎ কিনা, তোমার হাতের লেখা বলে দেবে তোমার ওয়াইফ কতটা, তুমি কতটা দূরে এগোতে পারবে। তোমার সৌন্দর্য যেমন তোমার ফেস দেখে বোঝা যায়, তোমার ভেতরের সৌন্দর্য তোমার হাতের লেখা দেখে বোঝা যায়। হাতের লেখা হেভি, খুব খুব ইন্টারেস্টিং। গ্রাফোলজি সাবজেক্টটা নিয়ে বেশি কেউ কালচার করে না, বেশি কিন্তু কেউ, খুব 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 দারুণ। কারণ আমি এটাকে নিয়ে আজ থেকে না দাদা, বহু দিন ধরে এটাকে করি। কেন, অনেকে জন্ম সময় বলতে পারে না, বহু দূরে আছে, ঠিকঠাক মতো হাত দেখাতে পারছে না, ঠিক। সেই ক্ষেত্রে কি হয় দাদা, হাতের লেখা লিখে জাস্ট একটা পাঠিয়ে দিলাম আমাকে। কিন্তু এই মোবাইলের যুগে মানুষদের তো হাতের লেখার অভ্যেস চলে যাচ্ছে। এটা খুব দারুণ কথা, মোবাইল এখন অনেক কিছু কেড়ে নিচ্ছে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। 1 জানুয়ারি আমরা জানি কল্পতরু উৎসবের দিন। কল্পতরু অর্থাৎ কিনা মনের যা ইচ্ছা তা পূর্ণ করার দিন। আর সেই দিনই মধ্যমগ্রামের 51 পীঠ কালীবাড়িতে হয় কল্পতরু উৎসব। এদিন আপনারা এসে মায়ের কাছ থেকে আপনারা যা যা চান, আপনাদের যা যা মনের ইচ্ছে সেই কামনা করতে পারেন। আপনাদের যদি প্রতিকার করার ইচ্ছে হয় তা মায়ের ভক্ত জয়দেবকে জানাতে পারেন। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হয় না, কোনো কিছু চাওয়া হয় না। এটা বিনামূল্যে শুধুমাত্র মায়ের আশীর্বাদের জন্য আপনারা পেতে পারেন। এই 51 কালীবাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা আসুন। কল্পতরু উৎসবের দিন আপনাদের মনস্কামনা মা পূর্ণ করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের যদি কোনো প্রতিকার হয়, জয়দেব শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। উনি বিনামূল্যে শুধুমাত্র একটা সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের সেই প্রতিকার করবেই। আপনারা আসুন 1 জানুয়ারি কল্পতরু উৎসবে মধ্যমগ্রামের সারদা পল্লীতে 51 পীঠ কালীবাড়িতে।